হ্যালো অডিয়েন্স, টিএসসির পক্ষ থেকে আমি হিমেল বরাবরের মতো আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের সিকোয়েন্সিয়াল চতুর্থ পার্ট। খুব ইম্পর্টেন্ট একটি অংশ, যা হচ্ছে ইফ। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জব এক্সাম অথবা ইউনিভার্সিটি এক্সাম, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইহা একটি খুবই মূল্যবান টপিক। ইফ, কারণ এ থেকে প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতেই আসে, কম বেশি হোক প্রত্যেক পরীক্ষাতে একটি প্রশ্ন থাকে ইফ থেকে। তো ইফ এর বাংলা করলে কি দাঁড়ায়? ইফ এর বাংলা করলে দাঁড়ায় যদি। আমরা কখন যদি ব্যবহার করি? যখনই কোনো বাক্যে আমরা শর্ত জুড়ে দিই, এটা যদি করি আমি তাহলে ওটা হবে, এটা যদি হয় তাহলে ওটা হবে, এটা যদি হয় তাহলে ওটা হয়। তাহলে যখনই আমরা কোনো শর্ত জুড়ে দিই তখন আমরা ব্যবহার করি ইফ বা যদি। আজ আমরা জেনে নেব এই যদি এর আদ্যপান্ত, কিভাবে এই কন্ডিশনাল সেন্টেন্সকে সহজ উপায়ে আমরা কমপ্লিট করতে পারি এবং সম্পূর্ণ আয়ত্তে আনতে পারি। প্রথমেই আমরা দেখি, যখনই কোনো বাক্য ইফ যুক্ত থাকবে তখন সেই বাক্যে দুইটি ক্লোজ থাকবে। ক্লোজ মানে হচ্ছে খণ্ডবাক্য। একটি খণ্ডবাক্য থাকবে ডিপেন্ডেন্ট মানে অধীন, এবং একটি খণ্ডবাক্য থাকবে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। একটি খণ্ডবাক্য থাকবে আশ্রিত খণ্ডবাক্য ডিপেন্ডেন্ট, এবং একটি থাকবে স্বাধীন খণ্ডবাক্য। এখন বইয়ের ভাষায় না বুঝে সহজে বোঝার চেষ্টা করি নিজেদের মতো। যেটা ডিপেন্ডেন্ট ক্লোজ, সে যেহেতু নির্ভরশীল, সে যেহেতু অধীন, তাই তার সাহায্য লাগবে বাকি ক্লোজটির, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটির। আর যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সে হচ্ছে স্বাধীন, তার আর অন্য কোনো ক্লোজের সাহায্যের দরকার নেই। উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরে নিন এই একটি পুরো বাক্য, ইফ হি কামস, যদি সে আসে, আই শ্যাল গো, আমি যাব। এখানে আমি আই শ্যাল গো এই অংশটি বাদ দিয়ে দিলাম, তাহলে দাঁড়ালো কি ইফ হি কামস, যদি সে আসে। আমরা যদি এই অংশটুকু বলে থেমে যাই যদি সে আসে, তাহলে বাক্যটি সম্পূর্ণ হয় না, বাক্যটির বাকি অংশ শোনার আকাঙ্ক্ষা থেকে যায়। তার মানে শুধু এই ক্লোজটি দ্বারা বাক্যটির পূর্ণাঙ্গ মনোভাব প্রকাশ করা সম্ভব নয়, তাই বাক্যটি স্বাধীন নয় বা বাক্যাংশটি স্বাধীন নয়, তাই ইহা একটি ডিপেন্ডেন্ট ক্লোজ। অপরদিকে যদি আমরা দেখি আই শ্যাল গো, আমি যাব, ইহাই একটি পূর্ণাঙ্গ বাক্য হতে পারে যার ইফ হি কামস কে দরকার নেই। তো আই শ্যাল গো এই অংশটি নিজেই স্বাধীন, এই খণ্ড বাক্যটি নিজেই স্বাধীন, তাই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো যখনই আমরা ইফ এর ব্যবহার শুরু করব, আমাদের দরকার হবে একটি ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো আমরা ক্লোজ বুঝে নিলাম, শর্তযুক্ত বাক্য যে হয় ইফ তা বুঝে নিলাম। এবার আমরা একটু দেখে নেই কি কি ধরনের আমাদের কন্ডিশনাল রয়েছে। দেখতে পাচ্ছি টাইপস অফ কন্ডিশনালস, মানে ইফ এর কয়টা ধরন আছে। আমরা এখানে চারটা ধরন দেখতে পাচ্ছি। প্রথম ধরনটিকে বলা হয় জিরো কন্ডিশনাল, কয়টা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। জিরো কন্ডিশনাল বলতে কি বোঝায়? জিরো কন্ডিশনাল হচ্ছে যে কোনো অভ্যাসগত বা চিরন্তন সত্য যেখানে আমরা শর্ত ব্যবহার করব। যেমন যদি আমরা পানিকে তাপ দেই তাহলে তা বাষ্পে পরিণত হবে বলতে হয় না, তবে তা বাষ্পে পরিণত হয়, কারণ এটা একটা চিরন্তন সত্য। যদি সে আসে তাহলে আমি যাব, এটাও যেমন হয়। আবার আমার যে অভ্যাস, যদি সে আসে তাহলে বরাবরের মতো আমি যাই। যদি আমার বন্ধু বিকেলে আসে ঘুরতে, আমি আমার কাছে আসে, আমি বিকেলে ঘুরতে যাই। তো এগুলো হচ্ছে ভবিষ্যৎকাল ব্যবহার করার দরকার হয় না, কারণ একটি হচ্ছে অভ্যাসগত সত্য, অপরটি হচ্ছে চিরন্তন সত্য। যদি আমরা উদাহরণ হিসাবে দেখি, একটি উদাহরণ আমরা আগে উদাহরণ দেখে তারপর নিয়মে যাই, যাতে আমাদের নিয়মের উপর খুব বেশি নির্ভরশীল বা মুখস্থ বিদ্যার উপর খুব বেশি নির্ভরশীল হতে না হয়। তাই আমরা আগে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তারপর আমরা রুলসে আসি। ইফ উই হিট আইস, যদি আমরা আইসকে, বরফকে যদি আমরা তাপ দেই, বরফকে তাপ দিলে বরফ কি হয়? ইট মেল্টস, ইহা গলে যায়। গলে যাবে এটা বলা লাগে না, কারণ এটা তার বরাবরের অভ্যাস বা এটা একটা চিরন্তন সত্য যে বরফকে তাপ দেওয়া হলে তা গলে যায়। আবার ইফ উই হিট ওয়াটার, যদি আমরা পানিকে তাপ দিই তাহলে পানি বাষ্পে পরিণত হয়, ইট ইভাপোরেটস। ইভাপোরেটস মানে হচ্ছে বাষ্পে পরিণত হওয়া। একইভাবে ইফ সান গোস ডাউন, যদি সূর্য নেমে যায় মানে সূর্য অস্ত যায়, ইট গেটস ডার্ক, চারপাশটা কেমন হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। এখন যে অন্ধকার হয়ে যাবে এটা বলা নিষ্প্রয়োজন, কারণ বরাবরের মতোই প্রতিদিনেই সূর্য নেমে গেলে বা সূর্য অস্ত গেলে চারপাশটা অন্ধকার হয়ে যায়। পানিকে তাপ দিলে পানি গলে যায়, পানিকে তাপ দিলে পানি বাষ্পীভূত হয়ে যায়, বরফকে তাপ দিলে বরফ গলে যায়। তো এগুলো যেহেতু চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য, তাই এর বেলায় যাবে, আসবে, খাবে এগুলোর দরকার হচ্ছে না, বরং বলবো যায়, আসে। তো দেখি আমরা এবার নিয়ম, যেহেতু উদাহরণ দেখে নিলাম, এবার আমরা নিয়মটা দেখে নিই।
জিরো কন্ডিশনালের। আমরা শিখছি জিরো কন্ডিশনাল, আগে নিয়মটা দেখে নিই। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং দ্বিতীয় অংশ স্বাভাবিকভাবে প্রেজেন্ট ইনডিফিনিটেই হবে। এবার একটা আবার উদাহরণে ফোকাস করি। প্রথম অংশ ইফ উই হিট আইস, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম এর প্রথম অংশে হয়, ফার্স্ট পার্টে হয় প্রেজেন্ট ইনডিফিনিট এবং এর সেকেন্ড পার্টেও হয় প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তো আমাদের জিরো কন্ডিশনালটা বোঝা হয়ে গেল। এবার আমরা চলে যাই ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল দ্বারা কি বোঝায়? ফার্স্ট কন্ডিশনাল বোঝায় যে সম্ভাবনা। যদি সে আসে তাহলে আমি যাব, যদি তুমি আমাকে অনুরোধ করো আমি কাজটি করব, যদি একটা কাজ হয় তাহলে অপর কাজটি হওয়ার সম্ভাবনা রয়েছে, নিশ্চিত না কিন্তু সম্ভাবনা রয়েছে। একটা কাজ হলে অপর কাজটা এবার আর হয় না, হবে বা হতে পারে। যেহেতু সম্ভাবনা নিশ্চিত কোনো সত্য নয় বা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য নয়, তাই বাকি অংশতে আমরা আর হয় যায় বলতে পারছি না, বলতে হবে হবে, যাবে, করবে। আর যখনই আমরা বলছি হবে, যাবে, করবে, আমরা বুঝেই ফেলছি যে বাকি অংশতে আমাদের ভবিষ্যৎ কাল আনতে হচ্ছে, মানে ফিউচার টেন্স। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি প্রথম অংশে। আচ্ছা, আমি বরাবরের মতো উদাহরণ দ্বারাই বোঝার চেষ্টা করি। যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আসো তাহলে আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সম্ভাবনা, যাব, যাই যে এমন না, অভ্যাস না, সম্ভাবনা রয়েছে। ইফ দে ওয়ান্ট, যদি তারা চায়, উই উইল ম্যানেজ ইট, যদি তারা চায় আমরা এটাকে ম্যানেজ করব বা ম্যানেজ করার একটা সম্ভাবনা আছে। যেহেতু নিশ্চিত সত্য নয়, সম্ভাবনা রয়েছে, তাই করব, যাব, ম্যানেজ করব সব ভবিষ্যৎকাল। তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট পার্ট আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু সেকেন্ড পার্টে এখন আর প্রেজেন্ট ইনডিফিনিট না, সেকেন্ড পার্টে ফিউচার ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা রুলসটা আরো একবার ঝালাই করে নেই, যেহেতু আমাদের উদাহরণ বোঝা শেষই। আর একবার আমার সাথে সাথে রিপিট করুন। ফার্স্ট পার্ট প্রেজেন্ট ইনডিফিনিট এবং সেকেন্ড পার্ট ফিউচার ইনডিফিনিট। ওকে, আমরা মুভ অন করি সেকেন্ড কন্ডিশনালের দিকে। দেখি সেকেন্ড কন্ডিশনাল কি লেখা। সেকেন্ড কন্ডিশনাল অতীত কল্পনা, যেটা হয়নি, যদি হতো, হাইপোথেটিক্যাল, অনুমান করা যে এটা যদি হতো তাহলে ওটা হতো, তার মানে এটা হয়নি, সব কল্পনা। আমি যদি তুমি হতাম, মানে আমি যদি তোমার জায়গায় হতাম, আমি গরিবদের সাহায্য করতাম, যদি সে আসতো খুব মজা হতো, যেটা হয়নি কিন্তু হতো, কল্পনায় যদি হতো তাহলে আরেকটা কাজ হতো, এমন অর্থে বোঝায় সেকেন্ড কন্ডিশন। মানে যেটা রিয়েল না, যেটা আনরিয়েল, সেই আনরিয়েল কন্ডিশনগুলো বোঝাতে আমরা ব্যবহার করি সেকেন্ড কন্ডিশনাল। মানে যেগুলো আমাদের ফ্যান্টাসি, যে আমি যদি তুমি হতাম, এখানে যদি 2 গোল না হয়ে 5 গোল হতো, সংখ্যাটি 22 না হয়ে যদি 95 হতো, কিন্তু তা হয়নি, এর জন্যই হচ্ছে অতীতের কল্পনা। তো এই যেগুলো আনরিয়েল কন্ডিশন, তার বেলায় আমরা ব্যবহার করি সেকেন্ড কন্ডিশনাল। এখন দেখে নিই সেকেন্ড কন্ডিশনালের কিছু উদাহরণ। যদি আমি লটারি জিততাম, জিতি নাই, জিততাম, অতএব আনরিয়েল, যেহেতু যেটা হয়নি। ইফ আই ওন দ্য লটারি আই উড বাই এ কার, তাহলে আমি একটি গাড়ি কিনতাম। না লটারি জিতছি, না গাড়ি কেনা হয়েছে, দুইটাই হচ্ছে কল্পনা। তাই এই কল্পনার ক্ষেত্রে আনরিয়েল কন্ডিশন আমরা ব্যবহার করেছি সেকেন্ড কন্ডিশনাল। এখন কিভাবে বুঝবো এই সেকেন্ড কন্ডিশনাল? এক তো হচ্ছে আনরিয়েল কন্ডিশন, দ্বিতীয়ত যদি গঠনের দিক থেকে বুঝতে চাই, খেয়াল করে দেখুন ডিপেন্ডেন্ট ক্লোজে, মানে যে ক্লোজটা স্বাধীন না, যদি আমি লটারি জিততাম, এই ক্লোজে কোন টেন্স আছে? এখানে রয়েছে সাবজেক্ট, এখানে উইন এর পাস্ট ফর্ম আছে V2, তারপর হচ্ছে অবজেক্ট আছে। তাহলে দেখতেই পাচ্ছি সাবজেক্ট V2 অবজেক্ট মানে পাস্ট ইনডিফিনিট। অতএব বাকি অংশে আমরা কি ব্যবহার করেছি? প্রথমে সাবজেক্ট দিয়েছি আমি, কিনবো না, যদি জিততাম তাহলে তো কিনতাম, তাহলে উইল আর না দিয়ে আমরা এবার দিয়ে দিলাম উড। আর আমরা জানি মডাল অক্সিলারির পরে ভার্বের হয় বেইস, আমরা আগেও দেখেছি। অতএব বাইয়ের সঙ্গে কিচ্ছু যোগ করবো না, না বাইস না বাইন, বাইয়ের বেইস ফর্ম রাখবো। তাহলে একটু দেখি তো, প্রথম অংশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশে হবে সাবজেক্ট, উড আর ভার্বের বেইস ফর্ম। কার বেলায়?
সেকেন্ড কন্ডিশনালের বেলায় বোঝার উপায় কি? আনরিয়েল সিচুয়েশন মানে যেগুলো হয়নি, অবাস্তব কল্পনা যেগুলো। ওকে, দেখি দ্বিতীয় উদাহরণটা দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। যদি আমি হতাম তুমি, ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প দ্য পুয়ার। আমি যদি তুমি হতাম, আমি তো আর তুমি হই নাই, বা না আমি তুমি হওয়া সম্ভব কখনো, অতএব আনরিয়েল। অতএব প্রথম অংশ পরেই বুঝতে পেরে গেছি যে এটা সেকেন্ড কন্ডিশন। তাই আমি দ্বিতীয় অংশে কি দেবো? আমি গরিবদের সাহায্য করতাম, আই সূত্র অনুসারে উড, তারপর ভার্বের বেজ, না হেল্পের সাথে কোনো এস বা আইএনজি বা ইএস কিচ্ছু যোগ হয়েছে। তাহলে আবার দেখি আমরা, যখনই কোনো আনরিয়েল কন্ডিশন হবে তখন ব্যবহার করবো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনের প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশে সাবজেক্ট উড এবং ভার্বের বেস ফর্ম। আবার রুলস থেকেও দেখে নিই একবার, আমার সাথে সাথে রিপিট করবেন আপনারা। সেকেন্ড কন্ডিশনাল, প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশে সাবজেক্ট উড আর ভার্বের বেস ফর্ম। এবার আমরা মুভ অন করি থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশন আগে বুঝে নিই। থার্ড কন্ডিশনাল, অতীতে ভিন্নভাবে কোনো ঘটনা ঘটলে তাহলে তার ফলাফলও ভিন্নভাবে হতে পারত। যদি একটা ঘটনা একভাবে না হয়ে অন্যভাবে হতো তাহলে রেজাল্টটাও ভিন্ন রকম হতে পারত। যেমন গতকালকের খেলায় স্পেন যদি প্রথম পেনাল্টিটা না পেত তাহলে ফ্রান্স হয়তো আরো ভালো খেলতে পারতো। কোনোটাই হয়নি, কিন্তু প্রথম ঘটনাটি যদি পরিবর্তন হয়ে যেত তাহলে দ্বিতীয় ঘটনাটাও সেই একইভাবে প্রভাবিত হতো। তাহলে আবার বলি, প্রথম ঘটনা চেঞ্জ হলে দ্বিতীয় ঘটনাও চেঞ্জ হয়ে যেত। সহজ ভাষায় একেই বলে থার্ড কন্ডিশনাল। প্রথম ঘটনা পরিবর্তন হলে দ্বিতীয় ঘটনা সেই একইভাবে প্রভাবিত হয়ে পরিবর্তন হতো, তাকে বলে থার্ড কন্ডিশনাল। এবার আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। একটা ছাত্র ভালোভাবে পড়াশোনা করেনি, সে যদি ভালোভাবে পড়াশোনা করত তাহলে তার রেজাল্টটা ভালো হতো। তার মানে তার কাজ যদি ভালো হতো তার ফলও ভালো হতো। অর্থাৎ প্রথম অংশ যদি কিছুটা চেঞ্জ হতো তাহলে বাকি অংশ তার প্রভাবে চেঞ্জ হতো। ইফ হি হ্যাড স্টাডিড হার্ড হি উড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। যদি সে ভালোভাবে পড়াশোনা করতো হয়তো পরীক্ষায় ভালো করতো। দ্বিতীয়টাই দেখি, ইফ আই হ্যাড নট ইন্টারভেন্ট। যদি আমি ইন্টারভেন না করতাম, ইন্টারভেন করার অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা। যদি আমি মাঝখানে না আসতাম, যদি আমি এগিয়ে না আসতাম, হস্তক্ষেপ না করতাম, হি ধরে নেন আমার বন্ধু, সে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড। সে অ্যারেস্টেড হতে পারতো, সে গ্রেপ্তার হতে পারতো। তাহলে প্রথম ঘটনাটা যদি একরকম না হতো দ্বিতীয় ঘটনাটা অন্যরকম হতো। এই অর্থে আমরা ব্যবহার করি থার্ড কন্ডিশনাল। এবার একটু উদাহরণও দেখলাম, এবার আমরা আসি টেন্সের বেলায়। দেখি প্রথম অংশে কোন টেন্স আছে। সাবজেক্ট হ্যাড আর স্টাডি, আমরা জানি হ্যাড এর পর হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, স্টাডি স্টাডিড, স্টাডিড। অতএব বুঝতে পারতেছি সাবজেক্ট হ্যাড আর V3 মিলে হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে প্রথম অংশে আছে পাস্ট পারফেক্ট। দ্বিতীয় অংশে বরাবরের মতোই সাবজেক্ট, বরাবরের মতোই উড। এখানে উডের জায়গায় আপনারা কুড বা মাইট যে কোনোটা দিলেই হবে। মোট কথা মোরাল অক্সিলারির পাস্ট ফর্ম। কিন্তু সাধারণত আমরা শুড ব্যবহার করবো না, কারণ শুড তো আমরা উচিত অর্থে বসাই। তাই উড, কুড, মাইট যে কোনোটা দিলেই আমাদের অ্যান্সার কারেক্ট হবে। তো উডের পরে এবার আর শুধু উড না, উডের পরে বসবে হ্যাভ। আর আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের হয় পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ, অবজেক্ট বা এক্সটেনশন যা আছে বাকি অংশ। এখন একটু খেয়াল করি, ইফ হি হ্যাড স্টাডিড হার্ড পাইলাম প্রথম অংশে পাস্ট পারফেক্ট, দ্বিতীয় অংশে হি উড হ্যাভ V3 আর তারপর এক্সটেনশন। এখন এই অংশটায় একটু টাফ হয়ে যাচ্ছে। প্রথম উদাহরণটা তো আমাদের এই টেন্স অনুসারে মিলেছে, সূত্র অনুসারে মিলেছে। দ্বিতীয় উদাহরণে কিছুটা পরিবর্তন আসছে। দেখি, ইফ আই সাবজেক্ট, হ্যাড নট আছে, নট থাকুক, ইন্টারভেন্ট V3, অতএব প্রথম অংশ পাস্ট পারফেক্ট। কিন্তু দ্বিতীয় অংশে সাবজেক্ট আছে, উডও আছে, হ্যাভও আছে, নো প্রবলেম। এইখানে মূল ভার্ব হচ্ছে অ্যারেস্ট, অ্যারেস্টের V3ও আছে, নো প্রবলেম। কিন্তু এখানে একটা বিন চলে আসছে। এখন কারো মনে প্রশ্ন জাগতেই পারে, এই এক্সট্রা বিনটা কেন? এই এক্সট্রা বিনটা কেন? কারণ একটু খেয়াল করি, বাক্যটা অর্থ সহকারে দেখি। সে গ্রেপ্তার হতে পারতো। আচ্ছা, সে কি গ্রেপ্তার নিজে নিজেকে গ্রেপ্তার করতো, নাকি সে পুলিশের দ্বারা গ্রেপ্তার হতে পারতো, অথবা কর্তৃপক্ষের দ্বারা গ্রেপ্তার হতে পারতো?
তার মানে সে কাজটা নিজে করতো না, অন্য কারো দ্বারা করা হতো। আর যখনই অন্য কোনো কারো দ্বারা কাজ করা হয় আমরা জানি তা প্যাসিভ ভয়েসে চলে যায়, মানে কর্মবাচ্যে। অতএব কর্তার চেয়ে যখন কর্ম প্রাধান্য পায় তখন যে বাচ্য বা ভয়েস হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। তো এই কর্মবাচ্যের কারণে যেহেতু সে নিজে নিজেকে গ্রেফতার করতো না, পুলিশের দ্বারা গ্রেফতার হতো, তাই প্যাসিভ ভয়েসের রুলস অনুসারে হ্যাবের পরে চলে এসেছে বিন। এর কারণ হচ্ছে বিন, এতে ঘাবড়ানোর কিছুই নেই, সেই নিয়ম, শুধুমাত্র ভয়েসটা প্যাসিভ হওয়ার কারণে চলে আসলো বিন। তো আমরা থার্ড কন্ডিশনালও দেখে নিলাম। এখন এগুলো দিয়ে আমাদের অ্যান্সার মোটামুটি হয়ে যাবে, কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন বাই চান্স যদি আরো টাফ করে, যেহেতু এখনকার প্রশ্ন পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি কনভেনশনাল সিস্টেম থেকে একটু দূরে গিয়ে একটু ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন হচ্ছে, তাই আমরা কিছু ক্রিয়েটিভ বিষয় শিখে নেব। কন্ডিশন আমরা দেখলাম 4 রকমের, একটু রিপিট করি আমি। জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। জিরো কন্ডিশনাল হচ্ছে অভ্যাসগত সত্য, ফার্স্ট কন্ডিশনাল যে কোনো সম্ভাবনা, সেকেন্ড কন্ডিশনাল আনরিয়েল পাস্ট, থার্ড কন্ডিশনাল যদি একটি ঘটনা চেঞ্জ হতো অপর ঘটনাও তার প্রভাবে চেঞ্জ হতো। এখন আমরা শুধু দেখে নেব আমাদের লাস্ট পার্ট, হ্যাড। হ্যাড কখন কন্ডিশনাল হিসেবে বসবে? হ্যাড দেখে তো একটু পুরো বাক্যটা পড়ে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, থাকতো আমার ডানা পাখির, কিছু একটা মিসিং হচ্ছে। থাকতো যদি আমার পাখির মতো ডানা, তাহলে এখানে যদিটা মিসিং। যদিটা মিসিং বলতে যদিটা আছে উজ্জ। আসলে আমরা বাক্যটা এভাবে পড়ে অভ্যস্ত, ইফ আই হ্যাড, আমরা বাক্যটা এমন করে অভ্যস্ত, কিন্তু বাক্যটা তাহলে অর্থ দাঁড়ায় কি যদি আমার থাকতো পাখির মতো ডানা, কিন্তু বাক্যটা একটু ইনভার্সন আছে, ইনভার্সনের উল্টা ক্রম। কিভাবে? থাকতো যদি আমার পাখির মতো ডানা, তাহলে বাক্যটায় যেহেতু উল্টো ক্রমে আছে, একে ইংলিশে বলে ইনভার্সন। সেই ইনভার্সনের নিয়ম অনুসারে এখানে হ্যাড আগে বসেছে। তো যখনই আমরা তাহলে দেখবো যে বাক্যে সহজে বোঝার জন্য ইনভার্সন, তো আমরা বুঝলাম যে বাক্যের উল্টা ক্রম থাকলে যদি এভাবে বুঝতে না পারি তাহলে সহজে বোঝার জন্য যখনই বাক্যের শুরুতে হ্যাড থাকবে এবং শেষে যদি থাকে ফুল স্টপ, মানে সেটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, মানে এরকম প্রশ্নবোধক বা বিস্ময় কিছু নেই, ফুল স্টপ, আমরা বুঝে নেব যে ওখানে একটা যদি উজ্জ আছে। তাহলে ধরে নেই এখানে এই যে যদিটা উজ্জ আছে, ইফ হ্যাড, তাহলে আমি ইফ থেকেই পড়া শুরু করি, উজ্জ থেকে। ইফ আই হ্যাড অথবা হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার থাকতো যদি পাখির মতো ডানা, তার মানে আমার সেই কন্ডিশনাল নিয়মেই আসছে, তাহলে সেই ইফেই আসছে, শুধু এখানে ইফ লুকানো আছে। তো আমরা যখনই হ্যাড দেখবো শুরুতে আর শেষে ফুল স্টপ, আমরা বুঝে নেব সেই কন্ডিশনালের নিয়ম এসেছে। এখন জাস্ট আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এটা কোন কন্ডিশনালের নিয়মে আসছে। তো জিরো, ফার্স্ট, সেকেন্ড না থার্ড। থাকতো আমার পাখির মতো ডানা, অতএব কিছুতেই জিরো বা ফার্স্ট নয়, কারণ জিরো বা ফার্স্ট তো প্রথম অংশ প্রেজেন্ট হতে হবে, এটা তো প্রেজেন্ট না, এটা তো পাস্ট। থাকতো যদি আমার পাখির মতো ডানা, এটা তো হচ্ছে আনরিয়েল পাস্ট, তাহলে হয় সেকেন্ড কন্ডিশনাল নাহলে থার্ড কন্ডিশনাল। একটু গঠনটা দেখি, সাবজেক্ট, হ্যাড, আর ইফ তো উজ্জ আছে, আর তো কিছু নেই। তাহলে এইখানে নিশ্চয়ই হ্যাড কোনো সূত্রের হ্যাড নয়, তাহলে এখানে হ্যাডটা হয়েছে কিভাবে? সাবজেক্ট প্লাস মূল ভার্ব ছিল হ্যাভ, তার পাস্ট ফর্ম হয়ে গেল কি হ্যাড। তাহলে দাঁড়াচ্ছে কি সাবজেক্ট প্লাস V2, আর আমরা সাবজেক্ট প্লাস V2 মানে কোন টেন্স জানি? পাস্ট ইনডিফিনিট। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট অতএব এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অংশে। তাহলে সেকেন্ড কন্ডিশনালের বাকি অংশে কি হবে? বাকি অংশে হবে যদি আমার পাখির মতো ডানা থাকতো আমি উড়তাম, সাবজেক্ট প্লাস সূত্র অনুসারে সেই যে উড, আর আপনারা জানেন এরপরে হয় ভার্বের বেস ফর্ম, আই উড ফ্লাই। তাহলে এই হ্যাড দেখেই আমরা যেন মনে না করি যে ইহা পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে হ্যাড কোনো অক্সিলিয়ারি হিসাবে বসেনি, মূল ভার্ব হ্যাভ তার পাস্ট ফর্ম বা V2। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। ওকে, দেখি দ্বিতীয় বাক্যটা, হ্যাড আই গট দ্য উইংস অফ এ বার্ড, আবার শুরুতে হ্যাড আছে শেষে ফুল স্টপ আছে, অতএব হ্যাড মানে ইফ, এবং এইখানে সাবজেক্ট হ্যাড এবং V3, তার মানে এখানে হ্যাড আর কোনো মেইন ভার্ব না, হ্যাড হচ্ছে একটা অক্সিলারি আর মেইন ভার্ব হচ্ছে গট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস গেট গট গট V3, আমরা পেয়ে গেলাম প্রথম অংশে পাস্ট পারফেক্ট, তার মানে আমাদের থার্ড কন্ডিশনাল। অতএব বাকি অংশে হবে সূত্র অনুসারে সাবজেক্ট প্লাস উড এবং এক্সট্রা একটা হ্যাভ, আই উড হ্যাভ ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ওকে, তার মানে আমাদের এটা সেকেন্ড কন্ডিশন আসেনি, এসেছে থার্ড কন্ডিশনাল।
এই ছিল আজকের আমাদের আয়োজন। আশা করি টপিকটা আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার হলো। আর দক্ষতা অর্জনের জন্য কিছু উদাহরণ আমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে যে উদাহরণগুলো দেওয়া ছিল তা প্র্যাকটিস করুন, প্লাস হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড বইয়ের উদাহরণগুলো প্র্যাকটিস করলে আর সহজ মনে হবে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি হিমেল বিদায় দিচ্ছি। ভালো থাকবেন সবাই।